হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আবারও নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। তো তোমাদের আজকে ক্লাস 8-এর অঙ্ক করাবো। তো পূর্ব পাঠের পুনরালোচনা যে চ্যাপ্টারটা চলছিল, তো কোষে দেখি 1.2 এর সমস্ত অঙ্ক আমি তোমাদের কমপ্লিট করে দিয়েছি। তো আজকে তোমাদের কোষে দেখি 1.3 অঙ্ক মানে জ্যামিতিক চিত্র আঁকি যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা শুরু করব। একদম গোড়া থেকে শুরু করছি। কোষে দেখি 1.3-এর আগে যে উদাহরণের অঙ্কগুলো আছে, মানে এই সমস্ত কিছু দেখো, ঠিক আছে? এগুলো তোমাদের আজকে শুরু করব। মানে জ্যামিতিক চিত্র বলতে এখানে আয়তক্ষেত্র আছে, সামান্তরিক আছে, এগুলো কী জিনিস আমি তোমাদের ডিটেলসে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। বলছে প্রথমে আমি 5 সেমি দৈর্ঘ্যে দুটি ও 8 সেমি দৈর্ঘ্যে দুটি কাঠি নিয়ে দেখি কি কি চতুর্ভুজ আঁকছে। এবার চতুর্ভুজ বলতে কি বোঝায় সেটা প্রথমে আগে জানতে হবে। চতুর্ভুজ মানে যেই ভুজ মানে বাহু, ঠিক আছে? ভুজ মানে আমরা কি জানি? বাহু। তাহলে এখানে চতুর্ভুজ কথাটি আছে। চতুর্ভুজ মানে যার চারটি বাহু, যার চারটি বাহু। চারটি বাহু মানে যে কোনো চিত্র হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে? যে কোনো চিত্র তোমার চতুর্ভুজ হতে পারে। এবার চতুর্ভুজের বিভিন্ন প্রকার আছে। কীরকম প্রকার সেগুলো তোমাদের এক এক করে দেখাই। বলেছে 5 সেমি ও 8 সেমি, মানে 5 সেমি দুটো আর 8 সেমি দুটো। তোমাকে যদি দেখো এরকম হয়, এটা যদি 5 সেমি মানে এটা যদি 8 সেমি হয়, মানে 8 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, তাহলে এইটা 8 সেন্টিমিটার হলে এটাও 8 সেন্টিমিটার, এটা 5 হলে এটাও 5 সেন্টিমিটার। এরকমভাবে আরও দেখো আঁকা যায়। যদি এরকম একটু তির্যক করে দিই আমরা ছবিটিকে, তাহলে এরকম হয়ে যাবে। এই ক্ষেত্রে এইটা 8 সেমি, এটা 5 সেমি, এটা 8। আবার ছবিটা আমি এরকমভাবে আঁকতে পারি, এরকমভাবেও আঁকতে পারি। তার মানে দেখো আমি নির্দিষ্ট, যখন আমি বলেছি যদি বলে চতুর্ভুজ আঁকো, তাহলে চতুর্ভুজ মানে যা চারটি বাহু, তাহলে চারটি বাহু দিয়ে আমি যে কোনো ছবি আমি আঁকতে পারি। তাহলে নির্দিষ্ট করে বুঝতে পারছি না যে কোন ছবিটা আমাকে আঁকতে হবে। তবে তোমাদের যদি বলে দেয় যে একটা জিনিস, যে এই দুটো 8 সেমি আর দুটো 5 সেমির একটি চতুর্ভুজ আঁকো যার একটি কোণ 90 ডিগ্রি, তাহলে দেখো একটা জিনিস বোঝা যায় যে জিনিসটা কি আঁকতে বলছে। তাহলে তোমাকে বলেছে একটা কোণ 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মানে আমরা কি বুঝি? একটা বাহুর ওপর আরেকটা বাহু যদি লম্বভাবে দণ্ডায়মান হয়, এই যে একটা বাহু আরেকটা বাহু যদি একটা বাহুর উপরে লম্বভাবে দণ্ডায়মান হয়, তাহলে যে কোণ তৈরি হয় তাকে আমরা বলি 90 ডিগ্রি, তাই তো? তাহলে এইটা 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে দেখো এই বাহুটার উপরে আরেকটা বাহু লম্বভাবে দণ্ডায়মান হয়েছে, তার মানে এটা হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা ধরতে পারি 8 সেন্টিমিটার। তাহলে এর উল্টোটাও হয়ে যাবে 8 সেন্টিমিটার, আর এইটা হয়ে যাবে 5 সেন্টিমিটার, এটা হয়ে যাবে 5 সেন্টিমিটার, তাই তো? তাহলে যে চতুর্ভুজের একটা কোণ 90 ডিগ্রি মানে বিপরীত বাহুগুলি সমান, একটা 8, একটা 8, একটা 5, একটা 5, মানে চারটে বাহু কিন্তু একে অপরের সাথে সমান না, বিপরীত বাহুগুলো সমান এবং একটা কোণ 90 ডিগ্রি, তাদেরকে কি বলা হয়? তাদেরকে আমরা জানি আয়তাকার, আয়তাকার চতুর্ভুজ, তাই তো? বা আয়তাকার চিত্র, আয়তাকার চিত্র। তাহলে তোমাকে যদি বলে যে একটি চতুর্ভুজ আঁকো যার বিপরীত বাহুগুলির মান দেওয়া আছে এবং একটি কোণ 90 ডিগ্রি, তবে সেই আয়তাকার চিত্রটি কি করে আঁকতে হয় সেটা তোমাদের দেখাই। তাহলে প্রথমে বলেছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য, তাহলে 8 সেন্টিমিটার স্কেল নিয়ে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি নিয়ে নাও। তাহলে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরলরেখা নিয়ে নিলাম। এইবার একটা কোণ 90 ডিগ্রি, তাহলে বি বিন্দুতে 90 ডিগ্রি আঁকবো। 90 ডিগ্রি কি করে আঁকে সেটা তোমরা 7-এ করেছো, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এরকম একটা কম্পাসের মাপ নেব, ঠিক আছে? এই একটা কম্পাস আছে, কম্পাস থাকে তো, একটার মধ্যে পেন্সিল ঢোকাই আমরা। কম্পাসটা এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসিয়ে একটা বৃত্তচাপ, বৃত্তচাপ কোনগুলোকে বলে? এগুলোকে বৃত্তচাপ বলে, এগুলোকে বৃত্তচাপ বলে। তাহলে এই বি বিন্দুতে কম্পাসটি বসিয়ে একটা এরকমভাবে বৃত্তচাপ টেনে নেব, ঠিক আছে? বৃত্তচাপ টেনে নিলাম। আচ্ছা, এই বৃত্তচাপটা এই বিসি বাহুকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটার উপর একই মাপের কম্পাসের মাপ কিন্তু ছোট বড় করব না, বুঝেছো? বি বিন্দু থেকে যেই মাপ নিয়েছি সেই এখান থেকে এইভাবে এরকম মাপ নেব এই বিন্দু থেকে, ঠিক আছে? তাহলে এখানে আরেকটা বিন্দু পেলাম, ওই বিন্দু থেকে আরেকটা মাপ নেব এইভাবে, বোঝা গেছে? আবারও বলছি, প্রথমে বি বিন্দু থেকে একটি কম্পাস নেব, এইভাবে কম্পাস নিয়ে টানলাম, একটা বিন্দু পেলাম বিসি বাহুর উপরে, বিসি বাহুর মধ্যে কম্পাসটা বসিয়ে ওই বৃত্তচাপের উপর আরেকটা বৃত্তচাপ টানবো, আরেকটা বিন্দু পেলাম, এই বিন্দুর উপর আরেকটা বৃত্তচাপ টানবো।
তাহলে দেখো এই বৃত্তচাপের উপরে দুটো বিন্দু পেলাম, এই দুটো বিন্দুর উপরে একইভাবে এখানে প্রথমে কম্পাসটা বসাবো, ওপরে একটি বৃত্তচাপ টানবো, আর এই বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ টানবো। বোঝা গেছে? তাহলে দেখো এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব। ঠিক আছে, যেহেতু আমি হাতে আঁকছি একটু উল্টো পাল্টা হবে, তোমরা খাতায় ভালো মতো এঁকে নেবে। তাহলে যেই বিন্দু আর বি বিন্দু, যেই বিন্দুটা পেলাম আর বি বিন্দু যোগ করে দেব, তাহলে যে কোণটা পেলাম সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বিসি বাহু 8 সেন্টিমিটার, এই 8 সেন্টিমিটার মাপ নিয়ে বি বিন্দুর উপরে 90 ডিগ্রি টেনে নিলাম। এইবার তাহলে আমার এই বাহুটা কত বলেছে? 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার, আর এর থেকে বড় 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে কি করব? কম্পাস বসাবো এর মধ্যে, 5 সেন্টিমিটারের মধ্যে বসিয়ে বি থেকে মাপ নিয়ে নেব। এখানে মনে করো 5 সেন্টিমিটার পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এবার একইভাবে আর বিসির মাপ তো আমরা 8 সেন্টিমিটার নিয়েছি। এইবার এই বিন্দু, এটা যে বিন্দুটা পেলাম সেটা এ বিন্দু। তাহলে এই বিন্দুটা থেকে এখান থেকেও তো একটা 8 সেন্টিমিটার মাপ যাবে, আবার এখান থেকে একটা 5 সেন্টিমিটার মাপ যাবে। তাহলে এ থেকে যে 8 সেন্টিমিটার মাপ যাবে, তাহলে 8 সেন্টিমিটার মাপটা নিয়ে নিই। এখানে কম্পাস বসালাম, 8 সেন্টিমিটার মাপ নিলাম, এই বিন্দুতে বসিয়ে 8 সেন্টিমিটার এরকম জায়গায় বৃত্তচাপ টেনে নিলাম। একইভাবে এবার সি বিন্দু থেকে 5 সেন্টিমিটার উঠবে, তাহলে সি বিন্দু থেকে 5 সেন্টিমিটার একইভাবে মাপ বসাবো, এরকমভাবে মাপ নিয়ে সি থেকে এরকমভাবে টেনে দেব। হলো, তাহলে এবার কি পেলাম? এ থেকে এটা নাম দিলাম ডি, আর মানে এডি আর ডিসি যোগ করে দিলাম। আশা করি বোঝা গেছে। তাহলে দেখো এ বি সি ডি তোমার একটি আয়তকার চিত্র কমপ্লিট হয়ে গেছে, যার বি কোণ 90 ডিগ্রি। তাহলে বি কোণ 90 ডিগ্রি চাঁদা দিয়ে মাপবে, তোমরা দেখবে এটাও 90 ডিগ্রি আসবে, এটাও 90 ডিগ্রি আসবে, এটাও 90 ডিগ্রি আসবে। তাহলে কি পেলাম আমরা? এ বি সি ডি আয়তকার চিত্রের প্রত্যেকটি কোণের মান কত? 90 ডিগ্রি। প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি, মানে কোণ এ 90 ডিগ্রি, কোণ বি 90 ডিগ্রি, কোণ সি 90 ডিগ্রি, কোণ ডি 90 ডিগ্রি, তাই তো? এবার মনে করো এ বিন্দু থেকে বিপরীত বিন্দু বা বিপরীত কোণ সি, তাহলে এ আর সি যোগ করে দিলাম। এগুলোকে কি বলা হয়? এসিকে কি বলবো? তাহলে এসিকে বলবো কর্ণ। ঠিক আছে, একইভাবে বি থেকে ডি যোগ করে দিলাম, তাহলে বিডিও কর্ণ। তাহলে দেখবে তোমরা স্কেলের সাহায্যে মাপবে, এসি আর বিডি দুটো দেখবে একই সমান আসবে। তার মানে কি? এসি সমান সমান বিডি পেলাম। তার মানে আয়তাকার চিত্রে দুটি কর্ণের মান সমান হয়। তাহলে মনে করো এই কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, তাহলে দেখো এই যে এসি কর্ণটা, তাহলে এসি কর্ণটা ও বিন্দু দুটো ভাগে ভাগ করে দিল, এ ও আর ও সি দুটো ভাগে ভাগ করে দিল, এ ও আর ও সি। আবার বি ওর সাথে ও ডি সমান। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখবে এই যে কোণটা চাঁদার সাহায্যে মাপবে, এই কোণটা মানে কোণ এ ও ডি, মানে এ ও ডি, এই কোণটা 90 ডিগ্রির সমান হবে না। ঠিক আছে, দেখবে বইতে যেভাবে আছে আমি তোমাদের সেভাবে করাচ্ছি। তার মানে এ ও ডি 90 ডিগ্রি সমান হবে না, মানে এটা অসমান হবে। তাহলে কি কি পেলাম? একটা এবিসিডি আয়তাকার চিত্র পেলাম, যার প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি এবং কর্ণ দুটি একে অপরের ও বিন্দুতে ছেদ করে এবং সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি বুঝলাম? এ ও সমান সমান ও সি, বি ও সমান সমান ও ডি, কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, মানে সমকোণে ভাগ করে না। ঠিক আছে, তাহলে পরের লাইনটা এটাই বলেছে, দেখো সুতরাং এবিসিডি আয়তাকার চিত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক করি। দেখো 12টা বলেছে পি কিউ আর এস একটি চতুর্ভুজ আঁকি, যার পি কিউ 5 সেন্টিমিটার, কিউ আর 8 সেন্টিমিটার, আর এস 5 সেন্টিমিটার, পি এস 8 সেন্টিমিটার। মানে আগের অঙ্কটার মতো, যদি আমি এই 45 ডিগ্রিটা না ধরি তাহলে আগের অঙ্কটার মতোই দেখো একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে, যার বিপরীত বাহুগুলি সমান 8 8 5 5। কিন্তু এখানে আয়তকার চিত্রটা কি ছিল? 90 ডিগ্রি, কিন্তু এখানে দিয়েছে 45 ডিগ্রি। ঠিক আছে, তার মানে ছবিটা আমি একটু তোমাদের দেখাই এরকমভাবে। এখান থেকে যদি একটা 45 ডিগ্রি কোণ ওঠে, তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটা পি কিউ আর এস এরকমভাবে একটা ছবি উঠবে। ঠিক আছে, তাহলে এই ছবিটা তোমাকে এখানে আঁকতে হবে। অবশ্যই কম্পাসের আমরা ব্যবহার নেব। কেন? এখানে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। 45 ডিগ্রি কী করে কোণ আঁকে? আমরা যদি
90 ডিগ্রি কোণটা আঁকতে পারি, তাহলে 90 ডিগ্রি সমদ্বিখণ্ডক করলেই আমার 45 হয়ে যায়, কারণ 90-এর অর্ধেকই হচ্ছে 45। তাহলে 90 ডিগ্রি প্রথমে আঁকবো, 90 ডিগ্রি এঁকে 90-এর সমদ্বিখণ্ডক করলেই আমরা 45 ডিগ্রি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি এর আগের ছবিটা দেখালাম যে 90 ডিগ্রি কী করে আঁকে, এবার দেখাবো 45 ডিগ্রি কী করে আঁকে। প্রথমে একটি সরলরেখা টেনে নেব। আচ্ছা, কিউ বিন্দুতে 45 ডিগ্রি কোণ আঁকবো, তার মানে এখানে কিউ নাম দেব। তাহলে প্রথমে আমরা 90 ডিগ্রি টেনে নেব, তাই তো? তা 90 ডিগ্রি কী করতে হয়, যে বিন্দুতে 90 ডিগ্রি টানবো সেই বিন্দুতে কম্পাস বসাবো একই বৃত্তচাপ নিয়ে, তাহলে বৃত্তচাপে চেঞ্জ করব না। এইভাবে একটি বৃত্তচাপ বসালাম, যে বিন্দুটা পেলাম সরল রেখাটার ওপরে সেই বিন্দুতে ওই একই মাপের মানে ওই কম্পাসের একই মাপে আরেকটা বৃত্তচাপ নেব। যে বিন্দুটা পেলাম ওখান থেকে আবার আরেকটা বৃত্তচাপ নেব। তাহলে এই বিন্দু থেকে ওপরে একটি বৃত্তচাপ নেব, আবার এই বিন্দু থেকে এখানে একটি বৃত্তচাপ নেব। বোঝা গেছে? তাহলে দেখো একটা বিন্দু পেলাম, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব, হয়ে উঠে গেছে তোমার 90 ডিগ্রি হলো। ঠিক আছে, এইবার 90 ডিগ্রি যেহেতু হলো, তা 90 ডিগ্রি আমি সমদ্বিখণ্ডক করব, কারণ আমরা জানি 90-এর অর্ধেক 45। কী করে সেটা সমদ্বিখণ্ডক করে দেখো, যে বৃত্তচাপটা টেনেছিলাম, তাহলে দেখো এই যে এই দুটো বাহু, এই একটা বাহু আর এই একটা বাহু, দুটো বিন্দু পেলাম না, এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু পেলাম। এই দুটো বিন্দু থেকেই এইখানে একটি বৃত্তচাপ টেনে নেব। ঠিক আছে, এই মাপের হতে পারে, ছোট বড় হতেও পারে, এটা কোনো পার্থক্য নেই। ঠিক আছে, তাহলে এই বিন্দু থেকে এখানে একটা বৃত্তচাপ টেনে নিলাম, আর এই বিন্দু থেকে একই মাপের মানে এখান থেকে যেই মাপটা নিলাম এখান থেকেও সেই মাপই নিলাম। বোঝা গেছে? তার মানে যেই মাপটা তোমার এইটার থেকে বড় হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এখান থেকে যে মাপ নেব এখান থেকে একই মাপ নেব। যে বিন্দু পেলাম সেই বিন্দুটা থেকে কি করব আমি, হলো। ঠিক আছে, মানে কিউ বিন্দু আর এই যে বিন্দুটা পেলাম সেটা লম্বাকলম্বী টেনে দেবো, এটা হয়ে যাবে 45 ডিগ্রি। তার মানে দেখো এই যে পি কিউ আর এই কোণটা মানে এইখান থেকে সামান্তরিক উঠবে, কিন্তু এখান থেকে সামান্তরিক উঠবে, এখান থেকে না, মানে এখান থেকে ছবিটা উঠবে, এখান থেকে না। কেন? আমাকে বলেছে একটা কোণ 45 ডিগ্রি, তার মানে এটা হয়ে গেল 45। এইবার আমাকে কি করতে হবে, যে মাপগুলো দিয়েছে সেই মাপগুলো আমাকে আগে এখানে বসাতে হবে। আচ্ছা, আমরা স্কেল নিয়ে কি করব, দুরকমভাবে। তুমি যদি স্কেলের মধ্যে ডাইরেক্ট কম্পাস বসাবে, কম্পাস নিয়ে মাপ নেবে। যেমন প্রথমে পি কিউর মাপ নেব কোথায়, পি কিউ যদি এখানে হয় মানে এই সরলরেখার ওপরে পি কিউ আর, মানে পি কিউ আর, তার মানে এই সরলরেখাটার ওপরে পি বসবে, এই সরলরেখাটার উপরে আর বসবে। তাহলে প্রথমে পি কিউর মাপ নেব, তাহলে 5 সেন্টিমিটার বলেছে, কম্পাস বসাবো, স্কেলের মধ্যে মাপ নেব। ঠিক আছে, স্কেলের মধ্যে মাপ নিয়ে সেই কম্পাসটা কি করব, এই কিউ থেকে টেনে নেব। মনে করে এখানে পেলাম এটা হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, কিউ এটা পি, তার মানে পি কিউর মান আমরা পেয়ে গেলাম, মাপ পেয়ে গেলাম। এবার কি করব, কিউ বিন্দু থেকে কিউ আর মানে 8 সেন্টিমিটার মাপ নেব। একইভাবে কম্পাস স্কেলের মধ্যে বসাবো, 8 সেন্টিমিটার মাপ নেব, কিউ বিন্দুতে বসিয়ে এরকমভাবে কম্পাস দিয়ে টেনে দেবো। মনে করো এটা পেলাম 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা যদি 8 সেন্টিমিটার পেলাম, তাহলে কিউ এটা আর হয়ে গেল, আর বিন্দু। তাহলে পি বিন্দু পেয়ে গেছি, তাহলে পি বিন্দু থেকেও তো আমার এখানে আরেকটা সরলরেখা উঠবে 8 সেন্টিমিটার। তাহলে ওই একই 8 সেন্টিমিটারের মাপ নিয়ে একইভাবে পি বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ টেনে নেব এই দিকে। ঠিক আছে, তাহলে দেখো কি বিন্দু থেকে পি পর্যন্ত 5 সেন্টিমিটার মাপ নিয়েছিলাম, তাহলে এই 5 সেন্টিমিটার তো আর থেকেও উঠবে তো, তাই ঠিক একই মাপের মানে কিউ বিন্দু থেকে পি বিন্দুতে যে 5 সেন্টিমিটারের মাপ ছিল সেই 5 সেন্টিমিটারটা আর বিন্দু থেকেও একইভাবে এখানে টেনে নেব। বোঝা গেছে? তাহলে দেখো যে বিন্দুটা পেলাম এটার সাথে এটা আর এটার সাথে এটা অ্যাড করে দেব। বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল এস, পি কিউ আর এস, যেটা এটা 45 ডিগ্রি। তাহলে দেখো আমরা আগের ছবিটা এঁকেছিলাম পুরো লম্বালম্বি এঁকেছিলাম, কিন্তু এটা একটু তির্যকভাবে ছবিটা উঠলো। বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, এই ছবিগুলোকে কি বলে, সামান্তরিক বলা হয়। যদি একটা কোণ 90 ডিগ্রি হয় তাহলে বিপরীত বাহুগুলি সমান্তরাল মানে কি, একটা সরলরেখার সাথে আরেকটা সরলরেখা সমান দূরত্বে থাকবে, তাহলে সমান দূরত্বে। ঠিক আছে, আচ্ছা এইটাকেও সমান্তরাল বলে, আবার এইটাকেও সমান্তরাল বলে। হ্যাঁ, মানে এইটাকেও সমান্তরাল বলে, আবার এইটাকেও সমান্তরাল বলে। সমান্তরাল মানে হচ্ছে যে কোনো বিন্দুতে দূরত্ব আমার সমান থাকবে, সেটাকে বলা হয় সমান্তরাল সরলরেখা। তাহলে দেখো যখন আমরা আয়তক্ষেত্র এঁকেছিলাম তখন সেটা ছিল 90 ডিগ্রি, আর 90 ডিগ্রিটা যখন একটু তির্যকভাবে হয়ে গেল তখন সেটা হয়ে গেল সামান্তরিক।
ঠিক আছে। তাহলে সামান্তরিকের একইভাবে কর্ণ টেনে দাও, কিউ আর এস বিন্দুতে যে কর্ণটা সেই কর্ণটা টেনে দাও, আর পি আর কর্ণটা টেনে দাও, একইভাবে ও বিন্দুতে ছেদ করলো। তাহলে দুটো কর্ণ পেলাম, একটা কিউ এস আর একটা পি আর। দুটো কর্ণ কি সমান? দেখেই মনে হচ্ছে অসমান, তার মানে সামান্তরিকের আমরা আয়তক্ষেত্রে দুটো কর্ণ সমান পেয়েছিলাম, কিন্তু সামান্তরিকে দুটো কর্ণ কিন্তু সমান হবে না। দেখো দুটো কর্ণ ও বিন্দুতে ছেদ করলো, তাহলে ও বিন্দুতে ছেদ করে একইভাবে সমদ্বিখণ্ডক হয়ে গেল। তার মানে কি কিউ ও সমান সমান ও এস, আবার পি ও সমান সমান ও আর। ঠিক আছে, তাহলে কি পি ও সমান সমান ও আর, কিউ ও সমান সমান ও এস। ঠিক আছে, আর এইটা দেখবে 90 ডিগ্রি সমান হবে না। তাহলে কি দেখলাম যে সামান্তরিকের কর্ণ দুটি সমদ্বিখণ্ডিত করে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। আরেকটা জিনিস কি, এইটা তোমার 45 ডিগ্রি। এখানে ভালো মতো তোমাদের ছবিটা বোঝায়, তাহলে বুঝতে সুবিধা হবে। কি জেনেছি, এখান থেকে একটা কোণ উঠেছে, এইটা 45 ডিগ্রি। তাহলে এখান থেকে মনে করো এখানে, তাহলে এটাও 45 ডিগ্রি, তাই না? এটা যদি 45 ডিগ্রি হয়, চাঁদা দিয়ে মাপবে, এর পুরোটা কত? পুরোটাকে সরল কোণ বলা হয়। তাহলে পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এটা উঠলো 45 ডিগ্রি। তাহলে 45 যদি বিয়োগ করি, তাহলে আমরা এইটা পেয়ে যাব, মানে এইটা পেয়ে যাব। পুরোটা হলো আমার 180, তার মধ্যে এইটা 45, তাহলে বাকিটা 45। 180 থেকে বিয়োগ করলে কত হয় দেখো, বিয়োগ করো, 5 মানে 135, মানে এটা হয়ে যাবে 135। তাহলে এখান থেকে আরেকটা উঠেছে, এইভাবে গেছে, তাহলে এইটা হবে 45, এইটা হবে 135। ঠিক আছে, তাহলে দেখো 45, 135, 45, 135, চারটে কোণের সমষ্টি কত হবে? 360 হবে। যোগ করে দেখবে 360 হবে। এটাই তোমাদের বইতে আছে যে ছবিটির বা চিত্রটির চারটে কোণের সমষ্টি 360, আর বিপরীত কোণগুলো দেখো সমান। ঠিক আছে, তাহলে সামান্তরিকের কি পেলাম? বিপরীত কোণগুলো সমান। কিন্তু আয়তক্ষেত্রের কি পেয়েছিলাম? চারটি কোণই সমান। কিন্তু আয়তক্ষেত্রে চারটি কোণই সমান, আর সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান। কর্ণ দুটি সমান হয় না, একে অপরকে সমদ্বিখণ্ডক করে, কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডক করে না। আশা করি বোঝা গেছে। বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হবে, তাহলে সেটাকে সামান্তরিক বলা হয়। চলো নেক্সট অঙ্ক করি। দেখো এবার 13 অঙ্কটা কি আছে। তিথি একটি বর্গক্ষেত্র আঁকলো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। আচ্ছা, আমরা বর্গক্ষেত্র কাকে বলি? যার চারটি বাহুই সমান হয়, মানে যে চতুর্ভুজে চারটি বাহুই সমান হয় এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হয়, তাকে বলা হয় বর্গক্ষেত্র। মানে আয়তক্ষেত্রের মতোই, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান, কিন্তু এখানে চারটি বাহুই সমান, এটাকে বলা হয় বর্গক্ষেত্র। বইতে যেভাবে আছে সেভাবে আমি আঁকার চেষ্টা করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে LAND একটি বর্গক্ষেত্র আঁকতে বলেছে যার বাহু 4 সেন্টিমিটার। তাহলে কি করব? যেহেতু আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি, তার মানে আমাদের প্রথম কাজ হবে একটা সরল রেখার উপরে বিন্দু থেকে 90 ডিগ্রি কোণ এঁকে নেওয়া। একইভাবে কম্পাস বসাবো, একটি বৃত্তচাপ নেব, যে বিন্দু পেলাম তার উপরে আরেকটি বৃত্তচাপ নেব, ওই বিন্দু থেকে আবার এখানে বৃত্তচাপ নেব, আবার ওপরে বৃত্তচাপ নেব। একইভাবে এখান থেকে এখানে একটা বৃত্তচাপ নেব। তাহলে হয়ে গেল, যে দুটো বিন্দু পেলাম সেটা টেনে দেব। আচ্ছা, তাহলে বলেছে তোমাকে 4 সেন্টিমিটার। স্কেল বসাবো, স্কেলের মধ্যে কম্পাস নিয়ে 4 সেন্টিমিটার মাপ নেব, এখানে বসাবো, 4 সেন্টিমিটার মাপ টেনে নেব। তাহলে সব যেহেতু 4 সেন্টিমিটার, তাহলে এখানেও মাপ নেব, এখানেও মাপ নেব, এখান থেকে এখানেও মাপ নেব, এখান থেকে এখানেও মাপ নেব। হয়ে গেল, চারটে বিন্দু পেয়ে গেলাম। দেখো, তাহলে এটার সাথে এটা যোগ করব, এটার সাথে এটা যোগ করব। কি নাম দেব? LAND। ঠিক আছে, তাহলে দেখো আমার বর্গক্ষেত্র আঁকা কমপ্লিট। আশা করি বোঝা গেছে, যার প্রতিটি কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু 90 ডিগ্রির ওপরে সবকটা বাহু নিয়েছি। আচ্ছা, এইবার একইভাবে আমরা কি করব? বিপরীত কোণগুলো, মানে বিপরীত বিন্দুগুলো কর্ণ, এই কর্ণগুলো যোগ করব। তাহলে কর্ণগুলো যোগ করলে ও বিন্দুতে ছেদ করে। তোমরা স্কেল দিয়ে মাপবে, দেখবে এটার সাথে এটা সমান হয়েছে, এটার সাথে এটা সমান হয়েছে। তার মানে কি পেলাম? LO সমান সমান ON, আবার AO সমান সমান OD। ঠিক আছে, এবার চাঁদা বসিয়ে এই কোণটা দেখবে কত হয়, দেখবে LOD। আচ্ছা, কোণের মান কি করে লিখতে হয়? মনে করো এখানে একটা কোণ আছে
বিসি। তাহলে কোণের নাম কি করে লিখব? যে বিন্দুতে কোণ তৈরি হয় সেই বিন্দুটা থাকবে মাঝখানে, আর বাকি যে দুটো পাশাপাশি বিন্দু সেটা আগে পরে হয়ে যাবে এ আর সি, আর এটা হচ্ছে কোণের চিহ্ন। এটাকে আমি এইভাবে লিখতে পারতাম, সিটাকে আগে দেব, এটাকে পরে দেব, কিন্তু মাঝখানেরটা মাঝখানে থাকবে। ঠিক আছে, দুটো কিন্তু একই জিনিস, এ বি সি অথবা সি বি এ, এইভাবে কোণের নাম লিখতে হয়। তাহলে এখানে দেখো কোনটাও তৈরি হয়ে নেব এল ও ডি, কোণ এল ও ডি চাঁদার সাহায্যে মাপবে, দেখবে এটা 90 ডিগ্রি হয়েছে। তার মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে কি পেলাম? একটা বর্গক্ষেত্র পেলাম যার প্রতিটি কোণ 90 ডিগ্রি এবং চারটি বাহু সমান, কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডক করে। বোঝা গেছে? কেন সমকোণ বলতে? প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি পেয়েছি এবং এক একটা টুকরো কর্ণের সমান পেলাম, তাই তো? তার মানে এটাকে বলা হয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সেটাই বলেছে, বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট অঙ্কে চলে যাই। 14 নম্বর ছবিটা তোমাকে একটি রম্বস আঁকতে বলেছে, যার প্রতিটি বাহু বলেছে 5 সেন্টিমিটার এবং বলেছে কোণ এলআইও 60 ডিগ্রি। ঠিক আছে, রম্বস। তাহলে রম্বস মানে আমরা কি জানি? বর্গক্ষেত্রকে যদি আমরা একটু বাঁকিয়ে দিই, তার মানে কি যদি একটু তির্যক করে দিই, তাহলে সেটা হয়ে যায় রম্বস, তাই তো? 90 ডিগ্রি হলে সেটা বর্গক্ষেত্রকে যদি আমরা একটু বাঁকিয়ে দিই সেটা হয়ে যায় রম্বস। রম্বসের চারটি বাহু বর্গক্ষেত্রের মতোই সমান হয়। ঠিক আছে, তাহলে তোমাকে একটি রম্বস আঁকতে বলেছে, তাহলে যার এলআইও 60 ডিগ্রি। তার মানে একইভাবে একটি সরলরেখা টেনে নেব, যেখানে মাঝখানে যে বিন্দু থাকে সেই বিন্দুতে কোণ তৈরি হয়। তার মানে এটা টেনে নিলাম, আমরা পেয়ে গেলাম এটা আই। তাহলে আই বিন্দুতে 60 ডিগ্রি কোণ টেনেছে। তাহলে 60 ডিগ্রি কোণ কী করে টানতে হয়? আচ্ছা, তাহলে কী করে টানবো 60 ডিগ্রি কোণ? কম্পাস নেবে, কম্পাসের যে কোনো মান, সেটা এরকম হোক, ছোট হোক, বড় হোক, যে কোনো মাপ নিয়ে একটি বৃত্তচাপ টেনে নেবে। ঠিক আছে, মাপটা ছোট বড় করবে না, একই মাপের যে বিন্দু পেলাম সেই বিন্দু থেকে এখানে আরেকটা বৃত্তচাপ টেনে নেবে, যে বিন্দুটা পেলাম সেটাই হয়ে যাবে তোমার 60 ডিগ্রি। বোঝা গেছে? এটা তুমি যদি আরেকটু ছোট নিতে, এরকম ছোট নিলাম, সেটাও পেতাম 60 ডিগ্রি। তার মানে কম্পাস দিয়ে তুমি যে কোনোই বৃত্তচাপ টানো না কেন, ওই বৃত্তচাপ তোমার 60 ডিগ্রি তৈরি হবে। তাহলে দেখো এলআইও মানে এখানে এল হবে, এখানে আই, এখানে ওই ও হবে, তাই তো? 60 ডিগ্রি আমরা পেয়ে গেছি। এবার আমাকে প্রত্যেকটি বাহু বলেছে 5 সেন্টিমিটার, একইভাবে স্কেল বসাবো, কম্পাস দিয়ে 5 সেন্টিমিটার মাপ নেব, আই থেকে 5 সেন্টিমিটার টেনে দেবো, একইভাবে এখানেও 5 সেন্টিমিটার টেনে দেবো, একইভাবে এখানেও 5 সেন্টিমিটার টানবো, এখান থেকেও 5 সেন্টিমিটার টানবো। তাহলে পেয়ে গেলাম আমি এলআইও, আর এটা কী নাম দিয়েছে? এন। এটা হয়ে যাবে তোমার রম্বস। বোঝা গেছে? একইভাবে কর্ণগুলো যোগ করো, আইএন আর এলও। তাহলে আইএন এলও দুটো কিন্তু অসমান, মানে এই কর্ণটার সাথে এই কর্ণটা কিন্তু সমান হবে না। কিন্তু ওরা মনে করো এম বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দু নিয়েছে, তাই ওটা নিতে পারবো না, এম নিলাম। তাহলে এম বিন্দুতে ছেদ করেছে, তাহলে দুটো কর্ণ কিন্তু সমদ্বিখণ্ডকভাবেই তারা খণ্ডিত করবে। কীরকম? এল এম সমান সমান এম ও, আবার আই এম সমান সমান এম এন, এটা হবে। তুমি প্রত্যেকটি কোণ মাপবে, ঠিক আছে? প্রত্যেকটি কোণ মাপবে, দেখবে 90 ডিগ্রি সমান আসছে। সে বর্গক্ষেত্রের মধ্যে আমরা কি পেয়েছিলাম? কর্ণ দুটি পরস্পরকে 90 ডিগ্রি মানে সমকোণে সমদ্বিখণ্ডক করে। ঠিক একইভাবে রম্বসেরও প্রত্যেকটি কর্ণ একে অপরকে 90 ডিগ্রিভাবে ভাগ করে। তার মানে কি পেলাম? একটা রম্বস পেলাম যা 60 ডিগ্রি হতে পারে, 35 ডিগ্রির মধ্যেও কিন্তু রম্বস আঁকা যায়। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা বাহু সমান হবে, কোণগুলো তির্যক হবে, মানে 90 ডিগ্রি হবে না, কিন্তু কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। তাই সেটা বলেছে, দেখো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আশা করি বোঝা গেছে। কিন্তু পুরো কর্ণ দুটি কিন্তু একে অপরের সাথে সমান হবে না। ঠিক আছে, আচ্ছা চলো এবার নেক্সট অঙ্ক করি, মানে ওই ছকটা যেটা আছে সেটা পরপর তোমাদের আমি বলতে থাকি। প্রথমে ছবিটা আছে সামান্তরিক। বলেছে সামান্তরিক কী জিনিস? আমরা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। সামান্তরিক মানে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল, তাদের বলা হয় সামান্তরিক। তাহলে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য
কি হয় এখানে শূন্যস্থান আছে, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হতে হয়। সামান্তরিকের বিপরীত কোণগুলির পরিমাপও সমান হয়। আমরা দেখেছি কি একটা যদি আমরা সামান্তরিক আঁকি তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান হয়, এই কোণটার সাথে এই কোণটা সমান হয়, তাহলে বিপরীত কোণগুলি সমান হয়। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সাধারণত কি হয়, কর্ণ দুটি এই কর্ণটা একটু বড় হবে, এই কর্ণটা একটু ছোট হবে, তার মানে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সাধারণত অসমান হয়। আর কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমকোণে না শুধু সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, সামান্তরিকের আমরা কি দেখলাম, সামান্তরিকের ক্ষেত্রে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এটা হয়ে গেল ছবিগুলো মুছিয়ে তোমাদের আমি ছবি এঁকে এঁকে শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপরটা বলেছি কি রম্বস। রম্বস আমরা কি পেয়েছি, আমরা 60 ডিগ্রি রম্বস এরকমভাবেও হয়, কিন্তু 4টে বাহু সমান হতে হবে, এটা রম্বস। তাহলে রম্বসে বলেছে কি সকল বাহুর দৈর্ঘ্য সমান, বিপরীত কোণগুলির পরিমাপ সমানই হবে। বিপরীত কোণ মানে এই কোণটার সাথে এই কোণটা, এই কোণটার সাথে এই কোণটা, বিপরীত কোণগুলির মানও সমানই হবে। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সাধারণত অসমান, কারণ এই কর্ণটা একটু বড় হবে, এই কর্ণটা একটু ছোট হবে, তাহলে কর্ণ দুটির দৈর্ঘ্য সাধারণত অসমান হয়। আর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা দেখেছি কি এইটার সাথে এটা সমান হবে, এটার সাথে এটা সমান হবে, আবার এক একটা কোণ 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, বোঝা গেছে। আচ্ছা, এবার আছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র মানে কি জিনিস, আয়তক্ষেত্র মানে যার একটি কোণ 90 ডিগ্রি হবে। আচ্ছা, আয়তক্ষেত্র সামান্তরিক কিন্তু একই জিনিস, পার্থক্য কোথায়, সামান্তরিক তির্যকভাবে হতে পারে, আয়তক্ষেত্রটা কোণ 90 ডিগ্রি হতেই হবে। তাহলে কি আয়তক্ষেত্রে কি বলেছে, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য, বিপরীত বাহুগুলি মানে এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়। প্রতিটি কোণের পরিমাপ 90 ডিগ্রি, প্রতিটি কোণের মান 90 ডিগ্রি মানে প্রতিটি কোণের পরিমাপ সমান হয়। আচ্ছা, তারপরে বলেছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য মানে এই কর্ণের সাথে এই কর্ণ আর এই কর্ণের সাথে এই কর্ণ, তার মানে কি এটা সমান হয়। এটা যদি এই কর্ণ আর এই কর্ণ পরস্পর সমান হয়, কর্ণ দুটি পরস্পর সমান। আর কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, সমদ্বিখণ্ডিত মানে এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, কিন্তু এটা 90 ডিগ্রি হয় না, বোঝা গেছে, শুধু সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, বর্গক্ষেত্র কি বলেছে, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ এবং একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান। একজোড়া সন্নিহিত বাহু বলেছে, সন্নিহিত বাহু মানে কি জিনিস, এটার সাথে এটা অথবা এটার সাথে এটা, বোঝা গেছে, এগুলোকে সন্নিহিত বাহু বলা হয়। তাহলে 90 ডিগ্রি হবে, আর প্রত্যেকটি কোণ মানে প্রত্যেকটি বাহু সমান হবে, তাহলে তাদেরকে বর্গক্ষেত্র বলে। তাহলে বর্গক্ষেত্র একটা সামান্তরিক, জাস্ট কি প্রত্যেকটা বাহু সমান হবে আর 90 ডিগ্রি হবে। তাহলে সকল বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি কোণের পরিমাপ 90 ডিগ্রি মানে সমান। আর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, কর্ণদ্বয় মানে এই কর্ণের সাথে এই কর্ণ কি হবে, সমানই হবে। ঠিক আছে, আর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে আমরা কি কি পেলাম, শুধুমাত্র রম্বস আর বর্গক্ষেত্র, বাকি আয়তক্ষেত্র আর সামান্তরিকের ক্ষেত্রে সমদ্বিখণ্ডিত করে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, বোঝা গেছে। আচ্ছা, এবারে ছবিটা একটু তোমাদের বোঝাই। দেখো, এবার চতুর্ভুজটা কি কি পেয়েছি আমরা টোটাল এখানে বুঝিয়ে দিয়েছি। চতুর্ভুজ মানে কি, যার যে কোনো বাহু থাকবে, মানে যে কোনো ছবি হতে পারে, 4টে বাহু থাকবে। চতুর্ভুজ মানে যা 4টি বাহু। এই চতুর্ভুজ আমরা কিভাবে পেতে পারি, একটা ট্রাপিজিয়াম পেতে পারি, আমরা এইভাবে আঁকি। ট্রাপিজিয়াম বলতে আমরা কি বুঝি, যার বিপরীত একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল মানে এরকম হতে পারে, আবার এরকম হতে পারে, মানে এটার সাথে এটা সমান্তরাল, সমান হবে না কিন্তু সমান্তরাল, তাহলে সেটাকে বলা হয় ট্রাপিজিয়াম। আরেকটা কি হতে পারে, কাইট হতে পারে। কাইট মানে কি, মনে করে এটার সাথে এটা মানে এটার সাথে এটা সমান, আবার একটু বড় হবে এটা, এটার সাথে এইটা সমান, মানে আমরা যেগুলোকে ঘুড়ি বলি। ঠিক আছে, তার মানে কি সন্নিহিত বাহু দুটি সমান হয়, এদেরকে বলা হয় কাইট। ঠিক আছে, সেটাকে আমরা ঘুড়ি বলি। আচ্ছা, তাহলে ট্রাপিজিয়াম 2 ধরনের হতে পারে। দেখো, যদি এই দুটো বাহু, যেই বাহুটা এটার সাথে আছে এই বাহুটা যদি সমান হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এরকমভাবে আসবে, মানে দুটোই সমান হবে, তাহলে এটাকে বলা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, মানে সমান, এই বিপরীত একজোড়া বিপরীত বাহু তো সমান্তরাল হবেই, তার সাথে অন্য দুটি বাহু সমান হবে, সেই ক্ষেত্রে বলা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আচ্ছা, যদি এই দুটো বাহু তো সমান হলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, কিন্তু সমান হলো না, সমান্তরাল হয়ে গেল, মানে এটার সাথে এইটা সমান্তরাল হলো
আবার এটার সাথে এইটা সমান্তরাল হয়ে গেল, এরকম সমান্তরাল হয়ে গেল, তাহলে সেটাকে আমরা কি বলবো? সামান্তরিক বলবো। ঠিক আছে, দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম মানে কি বুঝি? এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হতে হবে। তাহলে এক জোড়া বিপরীত বাহু তো সমান্তরাল পেয়ে গেছি, আবার এক জোড়া বিপরীত বাহু সমান হলেও চলবে। দেখো এই জোড়া বিপরীত বাহু সমানও আছে, কিন্তু আবার সমান্তরালও আছে, তার মানে সমান্তরাল হয়ে গেলে সেটা সামান্তরিক হয়ে যাবে, যার বিপরীত বাহুগুলি সমান্তরাল হয়ে গেল। ঠিক আছে, তাহলে তাদেরকে সামান্তরিক বলে। এবার সামান্তরিক থেকে কি পেতে পারি? সামান্তরিক যদি কোণটা তির্যক না হয়ে 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে সেই সামান্তরিকটাকে বলবো আমরা আয়তক্ষেত্র। ঠিক আছে, আবার সামান্তরিকটাই একইভাবে থাকবে, কিন্তু চারটে বাহু সমান হয়ে যাবে, এরকমভাবে সমান হয়ে যাবে। দেখো এটার সাথে এইটা সমান্তরাল, এটার সাথে এইটা সমান্তরাল, তাহলে এটা সামান্তরিক। তো সামান্তরিকই আছে, কিন্তু জাস্ট চারটে বাহু সমান হয়ে গেছে, তাহলে সেটাকে বলা হয় রম্বস। সামান্তরিক থেকে হয়ে গেল রম্বস। আচ্ছা, সামান্তরিকের যদি একটি কোণ 90 ডিগ্রি হয়, সেটা হয়ে যাবে আয়তক্ষেত্র। আবার আয়তক্ষেত্রে যদি চারটে বাহু সমান হয়ে যায়, তাহলে সেটাকে বলে বর্গক্ষেত্র, যেটা রম্বস থেকেও আসা যায়। ঠিক আছে, রম্বসটাই যদি 90 মানে এটা তির্যক কোণ না হয়ে যদি 90 ডিগ্রি হয়ে যায়, কারণ রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে সমান কি? চারটে বাহু সমান, এরও চারটে বাহু সমান। পার্থক্য কোথায়? রম্বসের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি না, বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। তো রম্বসটাকে যদি আমরা 90 ডিগ্রি করে দিই, তাহলে সেটা হয়ে যাবে বর্গক্ষেত্র। আবার আয়তক্ষেত্রটাকে যদি আমি চারটে বাহু সমান করে দিই, সেটা হয়ে যাবে বর্গক্ষেত্র। এখানে কাইট পেয়েছিলাম, কাইট থেকে আমরা রম্বস আসতে পারি। কি? কাইট আর রম্বস একই জিনিস, জাস্ট পার্থক্য কোথায়? কাইটের চারটি বাহু একে অপরের সাথে সমান হয় না, জাস্ট সন্নিহিত বাহুগুলি সমান, কিন্তু রম্বসের চারটি বাহু সমান, সন্নিহিত বাহু তো সমান হবেই। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ছবি। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, এটা হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজ থেকে ট্রাপিজিয়াম আসলো, যার বিপরীত বাহুগুলি একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। আচ্ছা, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল এই ট্রাপিজিয়ামটা বাকি দুটো বাহু যদি সমান হয়, তাহলে সেটাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে। আর বাকি দুটো বাহু যদি সমান ও সমান্তরাল হয়ে যায়, সেটাকে বলা হয় সামান্তরিক। আর সামান্তরিক দু রকমের হয়, একটা আয়তক্ষেত্র, একটা রম্বস। কারণ সামান্তরিক থেকে আমরা 90 ডিগ্রি করে ফেলে সেটা আয়তক্ষেত্র হয়ে যাবে, আর সামান্তরিকটাকে যদি চারটে বাহু সমান করে দিই, সেটা রম্বস হয়ে যাবে। আর আয়তক্ষেত্রটাকে যদি চারটে বাহু সমান করে দিই, সেটা বর্গক্ষেত্র হয়ে যাবে। আর রম্বসটাকে যদি আমরা 90 ডিগ্রি করে দিই কোণ, সেটা হয়ে যাবে বর্গক্ষেত্র। ঠিক আছে, আর আয়তক্ষেত্রকে আমরা কাইটভাবে আঁকতে পারি। কাইটকে যদি একটু চারটে বাহু সমান করে দিই, সেটা রম্বস হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এর মধ্যে আর কিছু নেই। এবার ডাইরেক্ট চলে যাব কোষে দিকে 1.3-তে। তো ফ্রেন্ডস, জ্যামিতিক চিত্র যে উদাহরণের অঙ্কগুলো ছিল তোমাদের আমি টোটাল বুঝিয়ে দিয়েছি। তো পরের দিন তোমাদের আমি কোষে দিকে 1.3 যে অঙ্কগুলো আছে, পরের ক্লাসে আমি এই অঙ্কগুলো দেবো। ভিডিও ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের দাদার সাথে থেকো, আর তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটি একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার পরে নতুন একটি ক্লাস নিয়ে। ততক্ষণে ভালো থেকো, টাটা।